মিজান এবং মিজানের স্ত্রী নীলা দুজনই চাকরি করে। অফিস থেকে বাসায় এসে মিজান কিছু করে না, হয় টিভি দেখে, নতুবা মোবাইল টেপে, নতুবা বাইরে চলে যায় আড্ডা দিতে। সকালেও সে ঘরের কোনো কাজ করে না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। অন্যদিকে নীলা চাকরি করা সত্ত্বেও ঘরের সব কাজ করে। ভোরে ঘুম থেকে উঠে সোজা চলে যায় রান্নাঘরে। নীলা যখন ঘুম থেকে ওঠে, মিজান তখন ঘুমে অচেতন। রান্নাঘরে নীলা ঘরের সবার জন্য নাস্তা বানায়, দুপুরের জন্য খাবার রান্না করে, তারপর সবাইকে খাইয়ে মিজানের জন্য দুপুরের খাবার হট বক্সে দিয়ে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মিজানকে দুপুরের খাবার দিয়ে দিতে হয়, কারণ অফিসের ক্যান্টিনের খাবার সে খেতে পারে না। সন্ধ্যার পর অফিস থেকে বাড়ি ফিরে নীলা পুনরায় ঘরের কাজে লেগে যায়। এই যে নীলা ঘরের এত কাজ করে, এগুলো কিন্তু মিজানের নবম শ্রেণীতে পড়া ছেলে, মিজানের বাবা মা কারোর কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, বরঞ্চ তারা নীলার কাজে নানা রকম খুঁত ধরে এবং নীলার উপর রেগে যায়। এভাবে চলতে লাগলো। এরপর এক সময় মিজানকে চাকরির কারণে ভিন্ন একটা জেলায় মাস তিনেকের জন্য যেতে হলো। সেখানে খরচ কমানোর জন্য সে ব্যাচেলর ফ্ল্যাটে থাকলো। তার একজন রুমমেট ছিল। তারা দুজনে ভাগ করে রান্না করে, রুম পরিষ্কার করে, বাথরুম ধোয়, বিনে রাখা ময়লা বিল্ডিংয়ের নিচ তলায় রাখা ড্রামে ফেলে আসে। কাজগুলো একদিন মিজান করে, পরদিন রুমমেট করে। মিজান মাঝে মাঝে অলসতা করে ঘর পরিষ্কার করে না, ময়লা নিচে ফেলে আসে না, বাথরুম ধোয় না, রান্না করে না। যেদিন মিজান এসব করে না, সেদিন রুমমেটকে এসব করতে হয়। কয়েকদিন এভাবে যাওয়ার পর রুমমেট একদিন রেগে গিয়ে মিজানকে বলল, আপনি কি আমাকে দাসীবাদী পেয়েছেন? আপনার কাজ আমি কেন করব? একসাথে থাকলে ঘরের কাজ সমানভাবে করতে হবে। একদিন আমি করব, পরের দিন আপনি করবেন। যদি করতে না পারেন তাহলে একা বাসা নিয়ে থাকেন। মিজান চুপচাপ রুমমেটের কথাগুলো শুনে গেল এবং তারপর থেকে সে নিয়মিত কাজগুলো করতে লাগলো। কাজগুলো করতে করতে সে ভাবত, মাঝে মাঝে ঘরের কাজ করি না বলে রুমমেট খেপে গেল। অবশ্য খেপে যাওয়ারই কথা, ঘরের কাজগুলো বেশ কষ্টকর। অথচ স্ত্রী যে দিনের পর দিন ঘরের কাজগুলো করে যাচ্ছে। কোনোদিন তো স্ত্রীর সাথে ভাগাভাগি করে কাজ করিনি, উল্টো বাসার সবাই তার কাজের দোষ ধরি। না জানি কি পরিমাণ রাগ ক্ষোভ তার ভেতর জমে আছে। কতদিন মেয়েটা এভাবে নীরবে সহ্য করবে? একদিন হয়তো জমে থাকা সমস্ত রাগ ক্ষোভ নিয়ে আগ্নেয়গিরির মতো সে ফেটে পড়বে। ঘরের বউরা রেগে গেলে শ্বশুরবাড়ির লোকেরা বলে বউ ভালো না, কিন্তু তারা বুঝতে পারে না কোনো বউ কখনো বিনা কারণে রাগে না এবং হুট করেও রাগে না। কারোর কোনো আচরণ তাকে হয়তো কষ্ট দিচ্ছে, মুখ বুজে সে অনেক দিন পর্যন্ত সেটা সহ্য করবে। তারপর একদিন যখন আর সহ্য করতে পারবে না, তখন সে প্রতিবাদ করে উঠবে, দীর্ঘদিনের জমানো রাগ প্রকাশ করবে। স্ত্রী যে একটা মানুষ, তারও যে ভালো লাগা খারাপ লাগা রয়েছে, এই বোধ মিজানের ছিল না। সে আজীবন দেখেছে ঘরের কাজ মহিলারা করেছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে তাদের কতখানি কষ্ট হচ্ছে এটা ভাবার প্রয়োজন সে কখনো বোধ করেনি। তাই ঘরের কাজে মহিলাদের সহযোগিতা করার ইচ্ছে তার মধ্যে কখনো জাগেনি। এই প্রথম সে উপলব্ধি করল ঘরের কাজগুলো দিনের পর দিন একজন মানুষের করে যাওয়া কতখানি কষ্টের, যন্ত্রণার, বিরক্তির। 3 মাস পর মিজান বাড়ি ফিরল। বাড়ি এসে পৌঁছালো সন্ধ্যার দিকে। এসে সোজা ঢুকে পড়ল রান্নাঘরে। নীলা একটু পরই অফিস থেকে এলো। এসে মিজানকে রান্নাঘরে দেখে হতবাক হয়ে গেল। নীলার কিছু বলার আগেই মিজান বলল, আজ আর তুমি রান্নাঘরে ঢুকবে না, বিশ্রাম নাও, রান্নার দায়িত্ব আমার। মিজানের কথা শুনে নীলা প্রথমে বিস্মিত হলো, তারপর খুশি হলো। এরপর কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তুমি রান্না করছো আর আমাকে বলছো বিশ্রাম নিতে। আমার জীবনে এমন কখনো ঘটবে ভাবিনি। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, খুব সুন্দর একটা স্বপ্ন, এবং যে কোনো মুহূর্তে
স্বপ্নটা ভেঙে যাবে। তারপর দেখব সব মিথ্যে। বলতে বলতে নীলার গলা ধরে এলো। নীলার দীর্ঘদিনের জমানো কষ্ট মিজানকে স্পর্শ না করে পারল না। তার গলাও ধরে আসতে চাইল। সে নিজেকে কোনো রকমে সামলে নীলাকে বলল, বহু অবহেলা অনাদর পেয়েছ তুমি, আর নয়। এখন থেকে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাকে স্বপ্নের মতো একটা জীবন দিতে। আমার সাধ্য খুব বেশি নয়, তবু চেষ্টা করব। নীলা ভেজা চোখে বলল, কোনো স্বামী তার স্ত্রীকে এত সুন্দর কথা বলতে পারে আমার বিশ্বাস হতে চায় না। আমি হয়তো স্বপ্ন দেখছি সত্যি, আহা, স্বপ্নটা যেন কোনো দিন না ভাঙে। রাতে খেতে বসে নবম শ্রেণীতে পড়া ছেলেটি অন্য দিনের মতো তেজের সাথে নীলাকে বলল, তুমি যে আজ সকালে আমার রুম গুছিয়েছ, এখন আমার পছন্দের লাল গেঞ্জিটা পাচ্ছি না, কিভাবে রুম গোছাও তুমি? মিজান তৎক্ষণাৎ চোখ লাল করে ছেলের দিকে তাকালো। ওই তাকানো দেখে ছেলে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। তারপর মিজান ছেলেকে শক্ত গলায় বলল, তোমার ধারণা আছে তোমার মা সারাদিন কত কাজ করে? মাকে কাজে সাহায্য না করে উল্টো তার দোষ ধরছ। কাল থেকে তোমার কাপড় তুমি ধোবে, ইস্ত্রি করবে, রুম গোছাবে এবং মাকে সব কাজে সাহায্য করবে। এরপর বলল, মার সাথে যদি আর কোনোদিন উঁচু গলায় কথা বলো তাহলে তার জন্য কঠিন শাস্তি পেতে হবে, মনে রেখো। খাবার টেবিলে নীলার শ্বশুর শাশুড়িও ছিলেন। তারা মিজানের আচরণ দেখে থ হয়ে গেলেন। নীলার ব্যাপারে কিছু আক্রমণাত্মক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মিজানের কথা শুনে তারা চুপ হয়ে গেলেন। থ হয়ে থাকা বাবা মার দিকে তাকিয়ে মিজান আফসোস নিয়ে বাবাকে বলল, বাবা, মাকে ঘরের কাজে সাহায্য করার শিক্ষা যদি ছোটকালে আমাকে দিতেন এবং নিজেও করতেন, তাহলে মাকে সারা জীবন এত কষ্ট করতে হতো না এবং অল্প বয়সে মাকে রোগেও আক্রান্ত হতে হতো না। খানিক নীরব থেকে সেই রুমমেটের কথা নকল করে মিজান এরপর নীলাকে বলল, একসাথে থাকলে ঘরের কাজ সমানভাবে করতে হয়। মিজানের কথায় নীলা খুশি হলেও নীলা মিজানকে খুব একটা কাজ করতে দিতে চায় না, কিন্তু মিজান জোর করে নীলাকে সাহায্য করে। যেমন সে রান্নাঘরে ঢুকে সবজি, মাছ, মাংস কেটে কুটে ধুয়ে দেয়। কাটাকুটো করতে করতে সে নীলাকে বলে, রান্না করতে না দাও, এটুকু তো করতে দাও, নইলে যে শান্তি পাবো না। নীলা হেসে সম্মতি দেয়। নীলার হাসি মুখের দিকে তাকিয়ে মিজান টের পায় স্ত্রীকে সাহায্য করার মতো আনন্দ আর কিছুতে নেই। রাতে ঘুমন্ত নীলার দিকে তাকিয়ে মিজান মৃদু উচ্চারণে প্রতিদিন বলে, নীলা, তুমি ভালো থেকো, তোমার ভালো থাকা জরুরি, কারণ তুমি ভালো থাকলে ঘরের সবাই ভালো থাকবে।